সরকারি ব্যাংকগুলি যদি আমাদের মতো সাধারণ মানুষ ছোটোখাটো ঋণ নিয়ে থাকি, সেটা 1 লক্ষ 2 লক্ষ হোক, সেই টাকা কিভাবে আদায় হবে তার জন্য একেবারে হ্যারাসমেন্টের চরম সীমায় পৌঁছে যায়। অথচ জনগণের করের টাকা, যেটা এই অযোগ্যদের থেকে নেওয়ার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের, যে 12% সুদের হারে সেটা যত তাড়াতাড়ি সম্ভব আদায় করতে হবে, সেটাও যাতে তাড়াতাড়ি উদ্ধার করা যায় তার বিষয়ে কোনো সরকারের গরজ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার ফলেও রাজ্য সরকার এবং অথরিটিগুলোকে বলা আছে কি পদ্ধতিতে তাদের থেকে ওই টাকাগুলো ফেরত নিতে হবে, সেই নিয়ে কিন্তু মিনিমাম যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপের কোনো কিন্তু লক্ষণ দেখা যায়নি। রেদার তাদের সেভ করার বিষয়ে সরকার আরও বেশি মন দিয়েছে। একটি নিয়োগ প্রক্রিয়ায় সেখানে দুর্নীতির পরিমাণ প্রায় 60%, তার থেকেও বেশি। টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে আরও কিছু মাসিক ভাতা দেওয়ার প্রক্রিয়া করলো, তাদের আরও কিছু পাইয়ে দেওয়ার একটা প্রক্রিয়া করলো, তাদের থেকে ফেরত নেওয়া তো দূরের কথা, তাদেরকে আরও দেওয়ার ব্যবস্থা করলো এই ভাতার নাম করে। কেন? এই সরকার নির্বাচন করেছে, এই সরকার নির্বাচন করেছে এই আশায় যে তারা তাদের ভালো পরিষেবা দেবে, তাদের জন্য গঠনমূলক কাজ করবে এবং তাদেরকে রক্ষা করবে। আবারও ধাক্কা রাজ্য সরকারের আদালতে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে চাকরি বাতিল হয়েছিল, তাদেরকে যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত, সেটা চ্যালেঞ্জ হয়েছিল এবং আজকে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের। দেখুন, এটা খুবই স্বাভাবিক, কারণ একটি ধরুন যে স্কিমের যেটা কথা নিয়ে হয়েছে এবং স্কিম যেটা চ্যালেঞ্জ হয়েছে, সেখানে বলা হয়েছে যারা চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী তাদেরকে নাকি ভাতা দেওয়া হবে। কেন? সেখানে একটি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দেখা হয়েছে এবং বলা হয়েছে তাদের লাইভলিহুডের জন্য। হঠাৎ করে তারা তাদের লাইভলিহুড হারিয়েছে, সেই জন্য তাদের এই স্কিমের আওতায় এনে তাদেরকে বেনিফিট দেওয়া হবে মাসিক 20,000 গ্রুপ ডিকে এবং মাসিক 25,000 গ্রুপ সিকে। আপনি যদি ভালো করে দেখেন এই যে অ্যামাউন্টটা 20,000 এবং 25,000, এটা কিন্তু তাদের যে স্যালারি অ্যামাউন্ট সে তার থেকে কিন্তু খুব একটা ফারাক নয়। এখানে এই যে যারা চাকরি হারালো, কেন চাকরি হারালো? কারণ এই অথরিটিগুলো এবং সরকার তারা কিন্তু পর্বত প্রমাণ দুর্নীতি করেছে। একটি নিয়োগ প্রক্রিয়ায় সেখানে দুর্নীতির পরিমাণ প্রায় 60%, তার থেকেও বেশি। সেখানে কোর্ট স্বাভাবিকভাবেই রায় দেবে সেই প্রসেস, যে সিলেকশন প্রসেসটা আছে এবং যারা প্যানেলে আছে তাদেরকে বাদ দেওয়ার, সেই রায়ই এসছে হাইকোর্টে, তারপরে সেই রায়ই অ্যাফার্ম হয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে যারা এই টেন্টেড ক্যান্ডিডেট, মানে যারা অবৈধ পথে এই চাকরিগুলো পেয়েছিল, তারা যে স্যালারি অ্যামাউন্টটা পেয়েছে সেই স্যালারি অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট, শুধু স্যালারি অ্যামাউন্ট নয়, স্যালারি অ্যামাউন্ট কিন্তু উইথ ইন্টারেস্ট ফেরত নেওয়ার কথা একদম জাজমেন্টে স্পষ্টত লিখিত আকারে আছে। সেখানে যে রাজ্য সরকার বা ধরুন যে অথরিটিগুলো হয়েছে তাদের কি উচিত যে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা অ্যাফার্ম হয়ে এসছে সেই অনুযায়ী অ্যাক্ট করা, কিন্তু এখানে কি দেখা গেল যে সেই অনুযায়ী অ্যাক্ট না করে যারা ধরুন এই টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে আরও কিছু মাসিক যে এই ভাতা দেওয়ার প্রক্রিয়া করলো, তাদের আরও কিছু পাইয়ে দেওয়ার একটা প্রক্রিয়া করলো, তাদের থেকে ফেরত নেওয়া তো দূরের কথা, তাদেরকে আরও দেওয়ার ব্যবস্থা করলো এই ভাতার নাম করে। কেন? এর পিছনে কিন্তু খুব স্বাভাবিক প্রশ্ন আছে, কেন? কেন আইনজীবী ফিরদৌস শামীম তিনি যে যুক্তি দিচ্ছেন যে যাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, তাদেরকে যদি সিবিআই কাস্টডিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হয় তাহলে অনেক বড় রকমের নাম বেরিয়ে আসতে পারে, এই আশঙ্কা থেকে তাদের ভাতা দেওয়া হচ্ছিল। একদমই, কারণ কি সেখানে ডিভিশন বেঞ্চের যে রায়টি আছে সেখানে বলা আছে অল, একদম আপনি সেটাও সেভাবে ট্রিট করতে পারেন, সেখানে ঘুষ হিসাবে তো আর লেখা নেই এটা, কিন্তু সেভাবে যে যেভাবে সেটা ইন্টারপ্রিট করে, কিন্তু এটা খুব স্বাভাবিক বিষয় যে সিবিআইকে কিন্তু প্রত্যেকটা টেন্টেড ক্যান্ডিডেটকে ইন্টারোগেট করার কথা বলা হয়েছে এবং সেই ইন্টারোগেটের করার ফলে যদি তাদের চাকরি চলে যায়, সব হারিয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই তারা তো বলে দিতে পারে কে এর পেছনে অ্যাকচুয়াল দায়ী, কারা এই টাকাগুলো নিয়েছে। তারা যাতে সেটা মুখ না খোলে তার জন্য তাদেরকে বোঝানো যে আমরা তোমার সঙ্গে আছি এবং এই যে সিলেকশন প্রসেস পরবর্তী যে কন্ডাক্ট হবে সেখানে দেখবেন আবার যে দুর্নীতি হবে না তার জন্য যে মেজারমেন্টগুলো নেওয়া প্রয়োজন সেগুলো হয়তো নেবে না এবং তাদেরকে বোঝানো হবে তোমার চিন্তা নেই, আমরা তোমার সঙ্গে আছি এবং তোমরা আবার পাবে।
এই এই প্রক্রিয়ায় কিন্তু তাদেরকে বোঝাবে, যাতে তারা মুখ না খোলে সিবিআই এর কাছে, এবং আসল যারা দোষী তারা যাতে শাস্তি না পায়, তারা যাতে এই আইনের অপরাধের যে পরিধি তার মধ্যে যাতে তাদেরকে ইনক্লুড করা না যায়। সেই জন্যই কিন্তু এই পাইয়ে দেওয়ার যে একটা ব্যাপার সেটা কিন্তু ঘটিয়ে চলেছে বারবার। এবং দেখুন, খুব স্বাভাবিকভাবেই যখন মামলার হিয়ারিং হয় তখন খুব স্বাভাবিক প্রশ্ন আসে যে কেউ এখানে এটা হচ্ছে সরকারি টাকা, মানে হচ্ছে জনগণের করের টাকা, এটা সেখানে কাউকে কাজ না করিয়ে কিভাবে এই ভাতা দেওয়া সম্ভব? স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্ন উঠে আসে, এই যে ভাতা দেওয়া হবে তার বিনিময়ে কি তাদের থেকে কোনো কাজ নেবে? সেটা কিন্তু রাজ্য সরকার একদম স্পষ্টত বলেছে, সেখানে কোনো এইরকম পরিষেবা বা ধরুন কাজের কথা কিন্তু নেই, বাড়িতে বসিয়ে বসিয়ে কিন্তু টাকা দেওয়ার কথা বলা হয়েছে এই স্কিমে। স্বাভাবিকভাবেই জজ সাহেব সবটা শুনে স্থগিতাদেশ দিয়েছে, খুব স্বাভাবিক বিষয় এটা। যে টাকাটা ভাতা দেওয়ার কথা বলছিল সরকার, সেটা জনগণের করের টাকা, যেটা এই অযোগ্যদের থেকে নেওয়ার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের, যে 12% সুদের হারে সেটা যত তাড়াতাড়ি সম্ভব আদায় করতে হবে, সেটাও জনগণের করের টাকা। সেইটাকে যাতে তাড়াতাড়ি উদ্ধার করা যায় তার বিষয়ে কোনো সরকারের গরজ নেই। একদমই অথচ নয়। সরকারি ব্যাংকগুলি যদি আমাদের মতো সাধারণ মানুষ ছোটোখাটো ঋণ নিয়ে থাকি, সেটা 1 লক্ষ 2 লক্ষ হোক, সেই টাকা কিভাবে আদায় হবে তার জন্য একেবারে হ্যারাসমেন্টের চরম সীমায় পৌঁছে যায়। দেখুন, এইটাই তো সমস্যা। আমাদের যে এই যে ধরুন আইন হচ্ছে ধরুন সবার জন্য সমান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যে সরকারি আমলা রয়েছে বা ধরুন যারা এই আইনগুলোকে এক্সিকিউশন করে, যারা এই আইনগুলোর এক্সিকিউশনের দায়িত্বে থাকে, তারা বায়াসড হয়ে যায়। আইন কিন্তু কোনো গরিব বা বড়লোক দেখে না, আইনের চোখে কিন্তু সবাই সমান। সে অপরাধী বড়লোক হতে পারে, গরিব হতে পারে, সে যদি অপরাধ করে থাকে তাহলে তাকে অপরাধী বলেই ট্রিট করা হবে এবং তার শাস্তির বিধান আছে আইনে। কিন্তু এখানে যারা এক্সিকিউশন করবে তারা কি করে, এই যে এই পদ্ধতিগুলো, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার ফলেও যে ডিএম কে কিন্তু স্পেসিফিক বলা আছে, যে বাবা রাজ্য সরকার এবং অথরিটিগুলোকে বলা আছে কি পদ্ধতিতে তাদের থেকে ওই টাকাগুলো ফেরত নিতে হবে, সেই নিয়ে কিন্তু মিনিমাম যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপের কোনো কিন্তু লক্ষণ দেখা যায়নি। রেদার তাদের সেভ করার বিষয়ে সরকার আরো বেশি মন দিয়েছে। দিদি, আমি বলছি সরকার এই যে মামলাগুলি করছে, সেখানে তো জনগণের করের টাকা, অবশ্যই তাদের গায়ে লাগার কথা নয়। একের পর এক মামলা চলছে, হারছে, আবার মামলা হচ্ছে, আবার হারছে, থাপ্পড় খাচ্ছে রোজ। কিন্তু যারা মামলাকারী, যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, তাদেরকে তো মানে নিজের কষ্টের পয়সা খরচ করে এই মামলাগুলো লড়তে হচ্ছে। হ্যাঁ, একদমই। তাদেরকে লড়তে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, দুর্ভাগ্য। তারা এই সরকার নির্বাচন করেছে। এই সরকার নির্বাচন করেছে এই আশায় যে তারা তাদের ভালো পরিষেবা দেবে, তাদের জন্য গঠনমূলক কাজ করবে এবং তাদেরকে রক্ষা করবে। কিন্তু কিছু করার নেই। দেখুন, সরকার তো আর চাইলেই আর চেঞ্জ করে দিতে পারে না কালকে। তার জন্য একটা পদ্ধতি আছে এবং আমাদের রাইট টু রিকল নেই আমাদের দেশে, যে চাইলেও একজন নির্বাচিত সরকারকে তার উইথড্র করে নেবে, এরকম তো কোনো প্রভিশন আমাদের আইনে নেই। স্বাভাবিকভাবেই যতদিন উনি থাকবেন ততদিন এই অব্যবস্থা দেখবে এবং সাধারণ মানুষের হ্যারাসমেন্ট হবে, কিছু করার নেই এই বিষয়ে। দিদি, আমি বলছি একটা সরকার যে দলটা চালাচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, এমন একটা দল যে দলটা এখনো পর্যন্ত টিকে রয়েছে। সেখানে দু ধরনের মানুষ রয়েছে। এক, তারা কেউ ভালো আর মন্দের পার্থক্য বোঝে না। আর দুই, একদল রয়েছে যারা ভালো মন্দ অবশ্যই বোঝে এবং জেনে শুনে এই দলটায় রয়েছে শুধুমাত্র মাল কামাবার জন্য। দেখুন, সেটা তো যারা রয়েছে তারা ভালো জানে। তবে এইটা সত্য কথা, এই দলের অনেকেই এই যে অবৈধভাবে অনেক উপার্জন করার বিষয়ে তাদের কিন্তু যথেষ্ট এই নিয়ে অভিযোগ আছে যে তারা অবৈধ পথে উপার্জন করছে। সেটা ধরুন তোলা এবং আরো অন্যান্য অনেক পথ আছে যেখান থেকে এই উপার্জনের বিষয় তারা কিন্তু বেশি মন দেয়। এবং যে জনগণের ভালোর জন্য, দেখুন আগে রাজনীতি কেন মানুষে করতে আসতো, যে জনগণের ভালো করবে, জনগণের জন্য কাজ করবে। কিন্তু এখন জিনিসটা পুরো উল্টে গেছে। তারা কিভাবে উপার্জন করবে, কিভাবে টাকা লুটবে, তার জন্য কিন্তু অনেকে এই রাজনীতিতে আসে। সবার কথা আমি বলছি না, ভালো মানুষ নিশ্চিতভাবে আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই বিষয়টা বেশি হয়ে গেছে এখন এখন এই যে দলগুলো রয়েছে তাদের বিষয়ে।